শরীর টরীর ভালো আছে তো না? আমার মনটা কেমন যেন বড্ড ছটফট করছে। ফাদার্স ডের সারপ্রাইজটাও একেবারে দিয়ে দেব। হ্যাঁ, এটাই ঠিক হবে। রাত্রেও বাসায় না আসতে না, আমি কাল সকালে সোজা পুলিশের কাছে যেতাম। রাত নামলে টফি টুনসের দুনিয়া জেগে যায়, বাতাসে ভাসে কে যেন হাসে, আলোটা নিভে যায়। 3টে দিন হয়ে গেল, বাবা একটা ফোনও দিল না। নিজে থেকে তো বাবা কখনো এমন করে না। যতই ব্যস্ত থাকুক, দিনে অন্তত একবার তো কল করেই। শরীর টরীর ভালো আছে তো না? আমার মনটা কেমন যেন বড্ড ছটফট করছে। ফোনটাও ধরছে না। উফ, কি যে এক অশান্তি লাগছে। এত রাতে কিসের কাজ ওনার? আর মাত্র কয়েকটা দিন, তারপরেই তো ফাদার্স ডে। বাবার জন্য তো শখ করে ঘড়িটা কিনে রাখলাম। এভাবে দূর থেকে ফোনে না পেয়ে টেনশন করার কোনো মানেই হয় না। কাল ভোরের প্রথম ট্রেনে একেবারে বাড়ি চলে যাব। বাবার সাথেও দেখা হয়ে যাবে, ওনার খোঁজটাও নেওয়া যাবে। আর ফাদার্স ডের সারপ্রাইজটাও একেবারে দিয়ে দেব। হ্যাঁ, এটাই ঠিক হবে। বাইরে থেকে তালা মারা। বাবাই বৃষ্টির মধ্যে কোথায় গেল? ফোনটাও ধরছে না, আবার বাড়িরও তালা বন্ধ। নাকি ওনার কোনো জরুরি কাজ পড়েছে? ঘরটা পুরো নিঝুম হয়ে আছে। বাবা কখন ফিরবে কে জানে। এই বৃষ্টির মধ্যে বাইরে আর কতক্ষণ দাঁড়িয়ে থাকা যায়? ভালোই হলো, আমার কাছে একটা এক্সট্রা চাবি ছিল। ওনার আসা পর্যন্ত এখানেই বসি। যাক, গিফটটা তো ঠিকঠাক আনতে পারলাম। বাবা ঘরে ফিরে টেবিলে এটা দেখলে নিশ্চয়ই খুব অবাক হবে। আমি সকাল 11টা থেকে এখানে বসে আছি, আর তোমার জন্য কতক্ষণ ধরে অপেক্ষা করছি জানো? আর তুমি যদি আজকে রাত্রেও বাসায় না আসতে না, আমি কাল সকালে সোজা পুলিশের কাছে যেতাম। এই নাও বাবা, জল খাও।
বাবা, তোমার এই 4-5 দিন কি হয়েছিল বলো তো? আমাকে একটা ফোনও দাওনি। এরকম তো কোনোদিন হয় না। তোমার সাথে কথা না বলতে পেরে আমার যে কত চিন্তা হচ্ছিল, তুমি কি সেটা একটু বোঝো না বাবা? এই 4-5 দিন তোর সাথে কথা না বলতে পেরে আমার এই বুড়ো বুকে যে কতটা যন্ত্রণা হয়েছে রে বাবা, তোকে আমি কিভাবে বোঝাবো? এই কষ্ট, এই কষ্ট যে আমি আর সইতে পারছি না রে বঙ্কিম। চারিদিকে সব পথ যেন হঠাৎ করেই বন্ধ হয়ে গেল। বাবা, তুমি কাঁদছো কেন? এই তো আমি। আর শোনো, আমি ঠিক করেছি, এখন থেকে আমি এখানে কয়েকদিন থাকবো তোমার সাথে। বাবা ছেলে মিলে জম্পেশ আড্ডার খাওয়া দাওয়া হবে। আমার হাতে আমার হাতে যে এতটা কম সময় ছিল, এটা আমি আগে জানতাম না রে ভুমকিম। জানলে জানলে তোকে এইভাবে একা রেখে আমি ব্যবসার কাজে ব্যস্ত হয়ে থাকতাম না রে বাপ, থাকতাম না। বাবা, তুমি এসব কি বলছো? ব্যবসার কাছে ব্যস্ত ছিলে বলেই কি এই কয়দিন ফোন ধরোনি? কিন্তু তার জন্য এভাবে কাঁদছো কেন বাবা? ব্যবসায় কি কোনো ক্ষতি হয়েছে? আচ্ছা, যদি ক্ষতি হয়েও থাকে তাহলে যা হওয়ার হয়েছে। ওসব ব্যবসার টাকা পয়সা দিয়ে আমি কি করব? আমি তো তোমার কাছে ফিরে এসেছি বাবা, তুমি ওসব নিয়ে ভেবো না তো। বাবা, সকাল হয়ে গেছে তো, তুমি সারা রাত এক ফোঁটাও ঘুমোওনি, ওভাবেই বসেছিলে। এবার একটু রুমে গিয়ে ঘুমোবে না বাবা? শরীরটা তো একদম ভেঙে পড়বে। এমনিতেই তুমি মানসিকভাবে এত ট্রমার মধ্যে আছো। তো সকালে আমাদের বাড়িতে পুলিশ কেন? নন্দী কাকা, তোমরা এমন মুখ কালো করে আছো কেন? বাবা, কি হয়েছে বলবে তো? কিছু তো বলো। ও, ভুবন সাহেব, নিজেকে একটু শক্ত করুন। একটা ভীষণ খারাপ খবর আছে। 3-4 দিন আগে শহর থেকে যে বড় দুর্ঘটনাটা ঘটেছিল, আমরা সেই গাড়ির খোঁজ পেয়েছি। ওখান থেকে ওনার বডিটা আমরা উদ্ধার করে এখানে নিয়ে এসেছি। বড় দুর্ঘটনা? গাড়ির খোঁজ মিলেছে? তার মানে বাবাই 3-4 দিন কোনো মারাত্মক অ্যাক্সিডেন্টের মধ্যে পড়েছিলেন, কিন্তু বাবা তো অক্ষত অবস্থায় ফিরে এসেছেন। তাহলে তাহলে ওনারা কার বডির কথা বলছেন? হায় ঈশ্বর, এটা এটা কি হয়ে গেল? এটা কি হয়ে গেল? শেষবারও একটা কথাও বলতে পারলাম না। আমি আর তোকে কোনোদিনও দেখতে পাবো না রে, কোনোদিনও আমি আর তোকে দেখতে পাবো না। স্যার, 3-4 দিন আগে ব্যবসার কাজে বাইরে থাকার সময় আমার ফোনটা চুরি হয়ে গিয়েছিল। ফোনটা হারিয়ে যাওয়ায় আমি আর কল দিতে পারিনি। আমি ভাবলাম কাজটা শেষ করে একেবারে বাসায় গিয়ে নতুন ফোন কিনে তারপর কথা বলবো। ও নিশ্চয়ই আমার জন্য কত চিন্তা করছিল, কত চিন্তা করছিল। হায় ঈশ্বর, আমি একটা বারও ওর খোঁজ নিলাম না, আমি একটা বারও ওর খোঁজ নিলাম না। কেন আমি এত বড় বিপদে পড়তে দিলাম? কেন কেন? ও, বাবার ফোন তাহলে হারিয়ে গিয়েছিল। আমি ভাবলাম বাবা আমাকে অবহেলা করছে,
কিন্তু বাবা যে কোনো বড় বিপদে জড়িয়ে পড়েছেন। বাবা ব্যবসার কাছে যার গাড়িতে ছিলেন সেই কি তবে মারা গেছে, আর বাবা নিজেকে দোষী ভাবছেন? এ কি, এটা তো সেই ফাদার্স ডের গিফট বক্সটা যেটা আমি হোস্টেল থেকে ওনার জন্য প্যাক করে এনেছিলাম। এটা পুলিশের কাছে কেন, আর এটার উপর এত কাদা লেগে কেন? তবে কি বাবা আমার জন্য গিফট আনছিলেন আর আর ফেরার পথে অ্যাক্সিডেন্ট করেছেন? অ্যাক্সিডেন্ট স্পটের পাশে ওনার ব্যাগের ভেতর এই বক্সটা আমরা অক্ষত অবস্থায় পেয়েছি ভুবন সাহেব। এটা আপনার কাছে রাখুন, আর এবার একটু বাইরে চলুন। ওনাকে শেষবারের মতো একবার চোখে দেখবেন, লাশটা শনাক্ত করা দরকার। বাবা, বাবা তুমি একা যেও না, আমিও আসছি তোমার সাথে। বাইরে কার লাশানো হয়েছে বাবা? না না, এটা হতে পারে না, এটা কিছুতেই সত্যি হতে পারে না। ঈশ্বর, এটা কি দেখালে আমার? আমি তো বেঁচে আছি, আমি তো মাত্রই ঘরের ভেতর বাবার সাথে কত কথা বলছিলাম। ওটা ওটা আমি নই, ওটা আমি নই, ওটা আমি হতে পারি না। ওরে বাবা রে, সোনা আমার, তুই আমাকে এমন শাস্তি দিলি রে বাপ। আমি তোকে ছাড়া এই শূন্য বাড়িতে কিভাবে একা বাঁচবো রে বঙ্কিম, কিভাবে একা বাঁচবো? তুই তো আমার অন্ধের দৃষ্টি ছিলি রে বাপ, তুই তো আমার সব ছিলি, তুই তো আমার সব ছিলি। আর মাত্র 2 দিন পর ফাদার্স ডে ছিল। তুই বলেছিলি আমার জন্য সারপ্রাইজ আছে, আর ফাদার্স ডে আগে তুই আমাকে কি উপহার দিলি রে বাপ, কি উপহার দিলি? এই চিরতরে চলে যাওয়ার উপহার, এই উপহার। তুই আমাকে একদম একা করে দিলি রে বঙ্কিম, সব ছেড়ে চলে গেলি। এই ঈশ্বর, আমার জানটা তুমি কেন নিলে না, কেন নিলে না? এবার আমি সব বুঝতে পারছি। 3 দিন আগে হোস্টেল থেকে রওনা দেওয়ার পরেই ওই অ্যাক্সিডেন্টে আমি মারা গিয়েছিলাম, কিন্তু কিন্তু বাবার প্রতি আমার গভীর টান আর বাবার ফোন না পাওয়ার ওই ব্যাকুলতায় আমাকে মরতে দেয়নি। আমার আত্মাটা নিজেকে জীবিত ভেবে এই চেনা করে বাবার জন্য অপেক্ষা করছিল। ও বাবা, বাবা, আমি খুব দুঃখিত। আমি নিজেই জানতাম না যে এই পৃথিবীতে আমি আর নেই। তোমার প্রতি আমার টানার ভালোবাসা গভীর ছিল বাবা, যে আমি নিজের মৃত্যুটা কখনো টেরও পাইনি। তোমাকে ছেড়ে যেতে মন চাইনি বলেই হয়তো আমার আত্মাটা এই ঘরে তোমার জন্য অপেক্ষা করছিল। আমায় ক্ষমা করে দিও বাবা, তোমার এই ছেলেটাকে তুমি ক্ষমা করে দিও। ওরে বঙ্কিম, সোনা মানিক আমার, তুই চলে গিয়েও এই বুড়ো বাপের কথা ভুলিসনি বাপ। আমি তোকে একবার ফোন পর্যন্ত করতে পারলাম না, আর তুই তুই আমার জন্য এত সুন্দর একটা উপহার রেখে গেলি, আমার সোনা মানিক। ও ঈশ্বর, আমি এই ঘড়ি নিয়ে কি করব? আমার বমকিমি তো এখন আর আমার কাছে নেই, নেই আছে। আমার ওপর আর তোর কোনো ঋণ নেই রে বাপ, কোনো ঋণ নেই। এই দুনিয়ার সব মায়া, সব টান থেকে আমি তোকে আজ মুক্ত করে দিলাম। আমি তোকে আমার সমস্ত সংসারের দায়ভার থেকে চিরতরে মুক্তি দিলাম।
তুই যেখানেই থাকিস শান্তিতে থাকিস আমার সোনা ছেলে। তোর বাপের আর কোনো কষ্ট রইল না, কোনো কষ্ট রইল না, আর কোনো কষ্ট না। তুই মুক্ত হয়ে যা বাপ আমার, তুই মুক্ত হয়ে যা। ভালো থেকো বাবা, অনেক ভালো থেকো। খোকা তুই তো নেই, ঘরটা আজ বড্ড একা, তোর চেনা গলিটাতে আর মেলে না তোর দেখা। তুই দিয়ে গেলি আমায় এক আজব খেলায় ফেলে, আমি আজও বসে থাকি তোরই পথটি চেয়ে। রেখে গেলি বাবা তোর এই শেষ উপহার, একলা বাবার এই বুকে আজ শুধুই হাহাকার। ওরে খোকা তুই ছাড়া সব অন্ধকার, রেখে গেলি বাবা তোর এই শেষ উপহার। টেবিলের কোণে তোর সেই আধো লেখা ডায়েরি, কয়দিন আগেও ছিল তোর হাতের ছোঁয়া খুরি। তোর প্রিয় খেলনাটা আজও পড়ে আছে ধুলোয়, আমি ছুঁয়ে দেখি শুধু এই নির্জন নিঝুম বেলায়। রেখে গেলি বাবা তোর এই শেষ উপহার, একলা বাবার এই বুকে আজ শুধুই হাহাকার। তুই তো বলেছিলি বাবা আমি বড় হব, আমি তোমার শেষ বয়সের লাঠি হয়ে রব। আজ তোকেই কাঁধে নিয়ে গেলাম মাটির ঘরে, আমি কেমন করে বাঁচব রে এই শূন্য ঘরে। রেখে গেলি বাবা তোর এই শেষ উপহার, একলা বাবার এই বুকে আজ শুধুই হাহাকার। ভালো থাকিস খোকা, আমার শেষ উপহার। দেখা হবে আবার ওপারে। ভিডিওর নাম কল ফ্রম 1999। যারা যারা উত্তর দিয়েছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সঠিক উত্তরদাতাদের মধ্যে থেকে আমরা কয়েকজনকে বেছে নিয়েছি। মহুয়া খাতুন, যশোর, বাংলাদেশ। বাপ্পি দাস, রাধারঘাট, আগরতলা, ত্রিপুরা। কঙ্কনা রায়, কলকাতা। তামান্না বৃষ্টি, ঢাকা, বাংলাদেশ। মধু, নবীননগর, ব্রাহ্মণবাড়িয়া, বাংলাদেশ। চন্দনা মাইতি, পূর্ব মেদিনীপুর। চিত্রা পাত্র, হাওড়া। পায়েল মণ্ডল, লালবাগ, মুর্শিদাবাদ। মুক্তি, মৌলভীবাজার, বাংলাদেশ। সুব্রত মণ্ডল, পূর্ব বর্ধমান। আজকের প্রশ্ন, উপহারের বাক্সটিতে কি ছিল?
সঠিক উত্তরটি কমেন্টে লিখে জানান এবং সঠিক উত্তরের সাথে অবশ্যই আপনার নাম এবং আপনি কোথা থেকে ভিডিওটি দেখছেন সেটি অবশ্যই লিখে জানাবেন। ধন্যবাদ।